আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি। আহ, সবাই ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, সবাই একটু জয়েন করুন, আমরা 2-1 মিনিট একটু সময় নিয়ে নিই, হ্যাঁ? 2-1 মিনিট সময় নিয়ে তারপর আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করবো। আপনারা তো ভালো আছেন? কেমন আছেন সবাই? পড়াশোনা কেমন চলছে? রুটিন তো দিয়ে দিল, খুব সম্ভবত দেখে নিয়েছেন। জি। আহ, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আল্লাহর রহমতে সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালোবাসা। আর আজকে শুরু করবো, 2-1 মিনিটের মধ্যে সবাই একটু জয়েন করে ফেললে আমরা শুরু করে দিব। আর আজকে আমাদের যে লেকচারটা, সেই লেকচারটা হচ্ছে আপনার লেকচার 2। আমরা যেটা দিয়ে শুরু করবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ভালো আছি। লেকচার 2 আমাদের রিটেনের যে টপিকটা, লেকচার 2 এ আছে, সেটা হচ্ছে সাউন্ড। আমাদের আজকের যে আলোচনা, আজকের আলোচনা হচ্ছে শব্দ থেকে আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করব। আর মোটামুটি কয়েকজন জয়েন করে ফেলেছে। আর শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই, আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকো। ঠিক আছে? আমরা টপিক ধরে ধরে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? যে যে টপিকগুলো আমাদের আছে সেখান থেকে শুরু করব। তো আমাদের লেকচার 2 সাউন্ড, এখান থেকে প্রতিবার আপনারা গড়ে হয়তো যেটা কমন পেতে পারেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেটা হচ্ছে 2 থেকে 4 বা 4 থেকে 5 মার্কস, এরকম কমন আসতে পারে। তো যে টপিকগুলো থেকে মোটামুটি প্রশ্ন হতে পারে আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আর তারপর আমরা প্রশ্ন, এই টপিক অনুযায়ী প্রশ্নগুলো দেখব। আমাদের প্রথম যে টপিকটা, যেটাতে আমরা আমাদের আলোচনা শুরু করব, সেটা হচ্ছে টপিক নাম্বার 1, শব্দের শব্দের প্রকৃতি ও তরঙ্গ। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শব্দের প্রকৃতি ও তরঙ্গ। ঠিক আছে? এটা থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। তার আগে টেক্সট বইয়ের একটা রেফারেন্স আমি দিয়ে দিই। টেক্সট বইয়ের একটা রেফারেন্স দিয়ে দিই। ওল্ড ভার্সনের যে ফিজিক্স বইটা আছে, ওল্ড ভার্সনের যে ফিজিক্স বইটা, ক্লাস 9-10, সেখানে চ্যাপ্টার নাম্বার খুব সম্ভবত চ্যাপ্টার 7, তরঙ্গ শব্দ। এই চ্যাপ্টারটা আজকের আলোচনার পর অন্তত একবার হলেও রিডিং করবেন। একবার হলেও রিডিং করলে কি হবে, কিছুটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের কাছে তো এগুলো তেমন একটা কিছুই না। ঠিক আছে? যারা একটু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা অনেকদিন ধরে বিজ্ঞান বইটা ধরছেন না, তারা জাস্ট হালকা করে একটু রিডিং করে নেবেন, এতে করে ধারণাগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। কিছু তথ্য সংযোজন দিয়ে করতে পারবে। কেমন? তাহলে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শব্দের প্রকৃতি ও তরঙ্গ। আলোচনা শুরু করা যায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? কথা শোনা যাচ্ছে কিনা জাস্ট একবার ওকে বলে দেন, তাহলে আলোচনা শুরু করব। একবার ওকে বলে দিলে আলোচনাটা শুরু করবো, কেমন? হুম, ইয়েস, ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব, 1 নম্বর, সেটা হচ্ছে যে শব্দ। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শব্দ কি। যেমন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে শব্দটা কি, তাহলে আপনার কি বলবেন? অনেকে প্রথমে এটা বলতে পারেন যে স্যার, শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। আবার অনেকে এটা বলতে পারেন শব্দ যা আমাদের শুনতে সাহায্য করে, নাকি শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। শ্রবণের
অনুভূতি সৃষ্টি করে। বাট এগুলো কিন্তু এই শব্দের খুব দুর্বল জায়গা। যেমন আপনি যদি বলেন শব্দ হচ্ছে এক ধরনের শক্তি যা শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, এই জায়গাটা কি হয়ে যাবে জানেন? এই জায়গাটা হচ্ছে যে শব্দকে যদি আমরা এক প্রকার শক্তি বলি, তাহলে তাপ এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি, বিদ্যুৎ এক প্রকার শক্তি। তাহলে এগুলো সবই হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে সংজ্ঞাটার মধ্যে তো আমাদের এর মৌলিক বৈশিষ্ট্যটা নিয়ে আসতে হবে। যদি আমরা মৌলিক বৈশিষ্ট্যটা নিয়ে আসতে পারি, তাহলেই কেবল সম্ভব যে লেখাটা টু দ্য পয়েন্টে আমাদের লেখা সহজ হবে। অর্থাৎ আপনাকে তো একজন স্যার চিনে না, যেহেতু চেনে না, তাহলে কি করতে হবে? আপনার খাতার মধ্যে এমন কিছু জিনিস থাকতে হবে যাতে করে একজন স্যার আপনার খাতার পরের পৃষ্ঠাটা পড়তে আগ্রহ প্রকাশ করে, আকর্ষণ সৃষ্টি করতে হবে। তাহলে যদি বলেন শক্তি, তাহলে এর মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ হচ্ছে না। যদি বলেন শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, এটা তো তার প্রধান একটা কাজ। কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। তো এই যে শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ, কেমন তরঙ্গ কি বলবো আমরা? ঠিক আছে, শব্দ এক ধরনের তরঙ্গ। এখন কোন তরঙ্গের কোন ধরনটার মধ্যে এই শব্দটা পড়লো সেটা আমাদের আগে দেখতে হবে। যেমন আমরা যেটা দেখি আসলে, যেমন তরঙ্গকে ভাগ করা যায় মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। মাধ্যম লাগবে নাকি লাগবে না, এর উপর ভিত্তি করে তরঙ্গ কিন্তু দুটো দিক থেকে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর এটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাড়িত চুম্বকীয় তরঙ্গ যেমন হচ্ছে ধরেন আলো। আলোর চলাচলের জন্য কি কোনো মাধ্যম লাগে? তাহলে যে তরঙ্গে চলাচলের জন্য মাধ্যম লাগে না, সেটাকে আমরা বলি তাড়িত চুম্বকীয় তরঙ্গ। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি শব্দ সঞ্চালনের জন্য আপনার কিসের প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন। মাধ্যম ছাড়া কখনোই শব্দ সঞ্চালিত হবে না। তাহলে যে বিষয়টা, যে তরঙ্গের চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন তাকে আমরা বলি যান্ত্রিক, আর যে তরঙ্গের চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে আমরা বলছি কি তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাহলে শব্দ তো চলাচলের জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। বলা যায় কি? আচ্ছা, আবার দেখেন সেটা হচ্ছে সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে। সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আরো দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো যে বিষয়টা, যেমন আপনারা বলবেন একটা বিষয়, আপনাদের কোন জিনিসটা দেখতে ভালো লাগে? ঠিক আছে, সেটা কি মানে সমুদ্রের ঢেউ নাকি নদীর ঢেউ? যেমন আমরা যদি মানে একটু দেখি যে একটা বিষয়, মনেও তো এক ধরনের ঢেউ সৃষ্টি হয় নাকি? তো আমরা যদি একটা ঢেউকে পর্যবেক্ষণ করি তাহলে খেয়াল করে দেখবেন একটা বিষয়, এই যে একটা ঢেউ, এটা ধরেন বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে। বাঁদিক থেকে এটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। এটা হচ্ছে তার দিক, বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে। এই বাঁদিক থেকে ডান দিকে যাওয়ার সময় আপনারা যদি একটু খেয়াল করেন, যেহেতু সামনের দিকে যাচ্ছে, আমরা একটা তীর চিহ্ন দিয়ে বোঝালাম যে এটা সামনের দিকে যাচ্ছে। তো সামনের দিকে যাওয়ার সময় এই যে তরঙ্গের একটা অংশ দেখা যাচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, আর একটা অংশ নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক কিনা? এই যে উপরের দিকে উঠে যাওয়া, নিচের দিকে নেমে যাওয়া, ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলে থাকি কি? একটা হচ্ছে উত্থান আর একটা কি পতন। উত্থান আর পতনকে যদি আমরা দেখি এই তরঙ্গটা, সেটা হচ্ছে কি, এই যে দেখেন সঞ্চালনের দিকের সাথে সে কিভাবে সঞ্চালিত হচ্ছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে সঞ্চালিত হচ্ছে, তার মানে সে সমকোণে সঞ্চালিত হচ্ছে। কিভাবে? সমকোণে। তাহলে আমরা বলতে পারি যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয় সেটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ বা অনুপ্রস্থ বা তরঙ্গ। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, শব্দ কি এইভাবে সঞ্চালিত হয়? আমরা তো ছোটবেলা থেকেই একটা জিনিস দেখে আসতেছি যে শব্দ, যেমন টেক্সট বইয়ের মধ্যে এরকম কিছু দাগ কাটা থাকে না? এই যে এরকম কিছু দাগ কাটা থাকে, দেখবেন খেয়াল করে, এরকম কিছু দাগ কাটা থাকে। যেমন বায়ুর মধ্য দিয়ে শব্দ কিভাবে সঞ্চালিত হয়? বায়ুর মধ্য দিয়ে কিভাবে শব্দ সঞ্চালিত হয়? যেমন আমি সাউন্ড করছি, আমার এই সাউন্ডটা আপনার কি হচ্ছে? সামনের দিকে সঞ্চালিত হচ্ছে,
আর এই সামনের দিকে সঞ্চালিত হওয়ার সময় সেই দিকে একটা ধাক্কা দিবে। যখন সে এই স্তরগুলোর মধ্যে, বায়ুর এই স্তরগুলোর মধ্যে ধাক্কা দিবে, তখন এই দিকে ধাক্কাটা যতটুকু যাবে সেগুলো কি হয়ে যাবে, সংকুচিত। আর যতটুকু পর্যন্ত ধাক্কা যেতে পারবে না সেগুলো স্বাভাবিক থাকবে। তার মানে এটা হচ্ছে সংকোচন, এটা হচ্ছে কি, প্রসারণ। আবার এই ধাক্কাটাই যখন এখান থেকে চলে যাবে এই দিকে, তখন এগুলো হয়ে যাবে স্বাভাবিক, আর ওইগুলো কি হবে, সংকুচিত। তবে দেখা যাচ্ছে বায়ুর মধ্য দিয়ে এই যে শব্দ, বায়ুর মধ্য দিয়ে এই শব্দ পরস্পর সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণের মাধ্যমে আপনার কি হয়ে থাকে, সামনের দিকে সঞ্চালিত হয়। তাহলে দেখেন, যাচ্ছে সামনের দিকে, সংকোচন প্রসারণ হচ্ছে এই দিকে, এদের মধ্যবর্তী স্থানে কোনো কোণ সৃষ্টি হয়েছে। এই যে দুটো সমান্তরাল রেখা, এর মাঝে কিন্তু কোনো কোণ সৃষ্টি হয়নি। তা আমরা বলতে পারি যে এখানে 0 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। কত ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 0 ডিগ্রি মানে কি, সমান্তরাল ভাবে সঞ্চালিত হয়, তাদেরকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে বায়ুর মধ্য দিয়ে সমকোণে সঞ্চালিত মানে, যদি কোনো তরঙ্গ সমকোণে সঞ্চালিত হয় তাকে আমরা বলছি অনুপ্রস্থ তরঙ্গ, আর যদি সমান্তরালে সঞ্চালিত হয় তাকে আমরা বলছি কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে বলেন তো, শব্দ কি সমকোণে সঞ্চালিত হচ্ছে নাকি সমান্তরালে সঞ্চালিত হচ্ছে? অবশ্যই সংকোচন প্রসারণ সমান্তরাল ভাবে সঞ্চালিত হচ্ছে, তাহলে শব্দ কিন্তু আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গও বলতে পারি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে শব্দ, এই শব্দ এক ধরনের তরঙ্গ, কথাটা ঠিক আছে, কিন্তু বলা যায় যেহেতু মাধ্যম লাগে তাই বলতে পারি শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, আবার বলা যায় শব্দ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং যার চলাচলের জন্য কি, মানে এই যে আমরা বলছি শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং যা আমাদের কি সৃষ্টি করে, শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এই যে আপনি কি করলেন, সংজ্ঞাটার মধ্যে নির্দিষ্ট করে দিলেন যে শব্দটা কোন ধরনের তরঙ্গ এবং শব্দের মূল কাজটা কি, এটাই কিন্তু শব্দের মৌলিক বৈশিষ্ট্য নির্ধারণ করছে। এবং এইভাবে যদি আমরা সংজ্ঞাটা লিখতে পারি তাহলে কিন্তু পারফেক্ট হবে। শব্দ এক প্রকার শক্তি, এটা দিয়ে যদি শুরু করি তাহলে এটা হয়ে যাবে দুর্বল একটা দিক। ওই যে বললাম, তাহলে তাপ, বিদ্যুৎ এগুলো সবই একটা জায়গায় চলে আসলো। তাহলে সংজ্ঞার মধ্যে নির্দিষ্ট মৌলিক বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি শব্দ কি, এই প্রশ্নের উত্তর যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা আমাদের কি সৃষ্টি করে, শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এতটুকু একটি স্ক্রিনশট দিয়ে রাখেন, সংজ্ঞাটা আমরা লিখিয়ে দিচ্ছি, সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি, এতটুকু যদি প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপর ধারাবাহিকভাবে এগুলো সম্পর্কে বলবো। এই স্ক্রিনশট দিয়েছেন, ওকে বললে আমি একটু মুছে দিব, মুছে দিয়ে সংজ্ঞাটা লিখে দিব। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, ঠিক আছে, একটা বিষয় খেয়াল করেন তো, আমরা বলেছিলাম যে শব্দটা কি, তাহলে শব্দ হচ্ছে, লিখবেন, শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা আমাদের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। অনুদৈর্ঘ্য কিভাবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি যে বিষয়টা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, বলেছিলাম যে সংকোচন মানে যাচ্ছে সামনের দিকে, সংকোচন প্রসারণটা হচ্ছে আপনার এই দিকে, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার মাঝে তো কোনো কোণ সৃষ্টি হয়নি, এরা পরস্পর কি সমান্তরালে আছে, সমান্তরালে আছে বিধায় আমরা বলছি যে 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি কথাটা লেখার অর্থ ছিল ওই জিনিসটা বোঝানোর জন্য যে তারা পরস্পর কি সমান্তরাল।
এই যে সমান্তরালে সঞ্চালিত হওয়া, সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে সঞ্চালিত হওয়া, এই জিনিসটাকে আমরা বলছিলাম যে 0 ডিগ্রিতে প্রকাশ করেছিলাম। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, তাহলে শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা আমাদের কি সৃষ্টি করে? শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। আমরা যে জায়গাটা একটু হাইলাইট করে রাখবো, হ্যাঁ, যে জায়গাটা একটু হাইলাইট করে রাখবো সেটা হচ্ছে, একটু খেয়াল করবেন, যে জায়গাটা একটু হাইলাইট করে রাখবো সেটা হচ্ছে, আমরা আন্ডারলাইন করবো, এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আমরা আন্ডারলাইন করবো অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দটা নিচে, এবং আমরা আন্ডারলাইন করবো অনুভূতি শব্দটা নিচে। ঠিক আছে, এই তিনটা জায়গায় আমরা হাইলাইট করে রাখবো। ক্লিয়ার? তাহলে আমাদের একটু মনে রাখতে হবে এই বিষয়, শব্দ এক প্রকার শক্তি, এটা দিয়ে শুরু করাটা হচ্ছে দুর্বল জায়গা। আমরা যদি এখন এই জায়গাটা শুরু করি, যে শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, কারণ তার চলাচলের জন্য মাধ্যম লাগে। আবার বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ সে সমান্তরালে সঞ্চালিত হচ্ছে, এবং যা আমাদের কি সৃষ্টি করে? শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। ক্লিয়ার বিষয়টা? লেখা হয়েছে সবার? আচ্ছা, আশা করি লেখা হয়েছে। আমরা এর পরের জিনিসটা নিয়ে আলোচনা করবো, কারণ আমরা এর পরের জিনিসটা নিয়ে আলোচনা করবো। একটু খেয়াল করবেন যে বিষয়টা, যেটা সম্পর্কে এটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে 2 নম্বর, 2 নম্বর যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে শব্দ কিভাবে উৎপন্ন হয়। ঠিক আছে, শব্দ কিভাবে উৎপন্ন হয়। আমরা প্রিলি পড়ার সময়, হ্যাঁ, প্রিলিতে আমরা পড়ার সময় আমরা তো এটাই করতাম, যে শব্দ কিভাবে উৎপন্ন হয়, জাস্ট একটা লাইন লিখে দিতাম। সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে যে আপনার বস্তুর কম্পনের মাধ্যমে, মানে হচ্ছে কোন একটা বস্তুকে যখন আমরা, এই যে কোন একটা বস্তুকে যখন আঘাত করব, এই আঘাতের ফলে, হ্যাঁ, এই আঘাতের ফলে তার মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হবে। আর সেই কম্পনটা হচ্ছে কি শব্দ সৃষ্টির জন্য একমাত্র কারণ। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই জিনিসটাই, এই সিম্পল একটা জিনিস, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে বলতে যেটা বোঝাচ্ছি, এখানে যদি আমরা ছোট করে একটা চিত্র দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের আরো সুন্দর হয়ে যাবে বিষয়টা। আমরা যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি, যেমন ধরেন যে যদি আমরা একটু দেখাই, সেটা হচ্ছে এই ধরেন আমরা একটা একটা পাত্র এখানে দিলাম, ঠিক আছে, একটা ধাতব কোন একটা দ্বন্দ্ব দিয়ে, একটা ধাতব একটা দ্বন্দ্ব দিয়ে যখন আমরা আঘাত করবো, তখন তার মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হবে, তখন তার মধ্যে এক ধরনের কি সৃষ্টি হবে? কম্পন সৃষ্টি হবে। আর এই কম্পন থেকে আপনার কি সৃষ্টি হবে? এটা হচ্ছে ধাতব দণ্ড, এটা হচ্ছে পাত্র। তাহলে এরকম ছোট একটা চিত্র যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জন্য কি হয়ে গেল? একটু ইজি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে বিষয়টা সেটা হচ্ছে, কোন বস্তুতে আঘাত করলে তার মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, এই কম্পনই হচ্ছে শব্দ সৃষ্টির একমাত্র কারণ। তাহলে যদি আমরা এখানে একটা চিত্র অ্যাড করে দিই, চিত্র অ্যাড করে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে একটা বস্তুতে আমরা আঘাত করলাম, আঘাত করলে সেখানে একটা কম্পন সৃষ্টি হবে, সেই কম্পনটার ফলে কি সৃষ্টি হবে? শব্দ। আর এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, এই চিত্রটার সাথে যদি এতটুকু কথা লিখে দিই, এখানে যদি 1 বা 1.5 মার্কস থাকে, আমরা কিন্তু তাই পাবো, ঠিক না? তাই পাবো, এবং দেখতেও ভালো লাগবে। আমার আমার লেখা যদি আমার সাইজের মধ্যে একটু বেশ আছে, কিন্তু তারপর এইরকম ভাবে যদি আমি লিখতে পারি, প্রেজেন্টেশনটার উপর অনেক কিছু নির্ভর করে। কথাটা কি বুঝে গেল? তাহলে শব্দ কিভাবে উৎপন্ন হয় এটা তো আমাদের কাছে ক্লিয়ার।
আমরা এর পরেরটা চলে যাব, ঠিক আছে? এর পরের জিনিসটাতে চলে যাব, পরের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করবো, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শব্দের প্রকৃতি থেকে যে প্রশ্নটার উত্তর আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 3 নাম্বার। আমরা কিভাবে শব্দ শুনতে পাই? এই টপিকটা থেকে আমাদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শব্দ শুনতে পাই, ঠিক আছে? তা আমরা যদি এই জিনিসটা বলি যে আমরা কিভাবে শব্দ শুনতে পাই, খুব সিম্পল একটা জিনিস, ঠিক আছে? তারপর আমরা একটা জিনিস দেখবো যে মানব দেহের যে অংশটা শব্দকে রিসিভ করে সেটা হচ্ছে কি আপনার কান। মানব দেহের যে অংশটা শব্দকে রিসিভ করে সেটা হচ্ছে কি কান। আর এই কানের যে বাইরের অংশটা আমরা যেটা দেখি, আমরা তো আদর করে বলি কানের লতি, ঠিক কিনা? কিন্তু বায়োলজিক্যাল মিনিং হচ্ছে এটাকে বলা হয় কি না, এই যে বাইরের দিকের যে অংশটা সেটাকে আমরা বলি কি না। এবং এই যে পিনা, হ্যাঁ, কানের বাইরের দিকের অংশ, মূলত কানকে তিনটা অংশ ভাগ করা যায়। একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, এবং আরেকটা হচ্ছে অন্তঃকর্ণ। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। যখন কোনো শব্দ তরঙ্গ আমাদের বহিকর্ণে এসে পৌঁছায়, শব্দ তরঙ্গ, যখন কোনো শব্দ তরঙ্গ আমাদের বহিকর্ণে এসে পৌঁছায় তখন তা মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। আর অন্তঃকর্ণে যখন প্রবেশ করে, এই অন্তঃকর্ণের মধ্যে এইরকম পেঁচানো একটা অংশ থাকে, ঠিক আছে? পেঁচানো একটা অংশ থাকে যার নাম হচ্ছে কি ককলিয়া। এই যে পেঁচানো যে অংশটা থাকে যার নাম হচ্ছে ককলিয়ার। আর এই ককলিয়ার থেকে আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্কের মধ্যে একটা স্নায়ু যার নাম হচ্ছে কি অডিটরি স্নায়ু। তাহলে আবার বলছি, কোন শব্দ তরঙ্গ যখন মানুষের বহিকর্ণে এসে পৌঁছায় তখন তার মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণে অবস্থিত যে ককলিয়ার নামক যে অংশটা, আবার বলছি, অন্তঃকর্ণে অবস্থিত যে ককলিয়ার নামক যে অংশটা, এই যে পেঁচানো যে অংশটা যার নাম বলছি কি ককলিয়া, এই যে ককলিয়ার নামক যে অংশটা, সেটা এই শব্দের যে অনুভূতিটা, এই অনুভূতিটাকে অডিটরি স্নায়ু আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। মস্তিষ্কে পৌঁছে দিলে হবে না, এই মস্তিষ্কে যদি এর শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড হয়, 0.1 সেকেন্ড হয়, তাহলে কি বলে শব্দটাকে আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। তাহলে আবার বলছি, কোন শব্দ তরঙ্গ যখন মানবদেহের বহিকর্ণ হয়ে মানবদেহের বহিকর্ণে প্রবেশ করে তখন তার মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে যায়। আর অন্তঃকর্ণে অবস্থিত যে পেঁচানো যে অংশটা যার নাম হচ্ছে ককলিয়া, এই ককলিয়ার থেকে ওই শব্দের অনুভূতিটা অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। আর এই যে মস্তিষ্কে পৌঁছে গেল, তখন এই শব্দের অনুভূতি যদি আপনার কি হয় 0.1 সেকেন্ড, তাহলে কি বলে শব্দটাকে আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। তাহলে এই জিনিসটাই আমরা লিখবো, এই জিনিসটাই আমরা লিখবো। যদি এটা আপনাদের তোলা হয়ে থাকে তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে রাখবো, ঠিক আছে? যদি তোলা হয়ে যায় তাহলে আমি একটু পরে এসে যাচ্ছি, আমরা একটু লিখবো। সেটা হচ্ছে লিখবেন কোন শব্দ তরঙ্গ, কোন শব্দ তরঙ্গ যখন মানব দেহে বহিকর্ণে, যখন মানব দেহে
যখন মানবদেহের বহিঃকর্ণে এসে পৌঁছায় তখন তা মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণে অবস্থিত কক্লিয়ার নামক অংশটি অডিটরি স্নায়ুর মাধ্যমে ওই শব্দের অনুভূতিকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। তাহলে আবার বলছি, কোন শব্দ তরঙ্গ যখন মানবদেহের বহিঃকর্ণে এসে পৌঁছায় তখন তা মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণে অবস্থিত কক্লিয়ার নামক অংশটি অডিটরি স্নায়ুর মাধ্যমে ওই শব্দের অনুভূতিকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। যদি এই শব্দের অনুভূতির স্থায়িত্বকাল কমপক্ষে 0.1 সেকেন্ড হয়, তাহলেই কেবল ওই শব্দকে আমরা শুনতে পারবো এবং বুঝতে পারবো। তাহলে আমি একবার রিপিট করছি, যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন শব্দ তরঙ্গ যখন মানবদেহের বহিঃকর্ণে এসে পৌঁছায় তখন তা মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণে অবস্থিত কক্লিয়ার নামক অংশটি অডিটরি স্নায়ুর মাধ্যমে ওই শব্দের অনুভূতিকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। কোথায় পৌঁছে দিল? মস্তিষ্কে পৌঁছে দিল। যদি ওই শব্দের অনুভূতির স্থায়িত্বকাল কমপক্ষে 0.1 সেকেন্ড হয়, তাহলে কেবল এই শব্দকে আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। লেখা হয়েছে? এটা জানাবেন, বুঝতে পেরেছেন কিনা? তাহলে লেখা হলে একবার ওকে বলবেন, ঠিক আছে? তারপর বাকিটুকুতে চলে যাবো আমরা। আপনাদের যদি লেখা হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব, যেখানে হচ্ছে তরঙ্গ নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদের। ওকে, ফাইন, মুছে দিলাম। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আসলে সেটা হচ্ছে তরঙ্গ থেকে যে প্রশ্নটা হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তরঙ্গ
তরঙ্গ কি? আচ্ছা, তরঙ্গটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে তরঙ্গকে বুঝতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমরা তরঙ্গ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু আমরা যখন নদীর পাড়ে বসে থাকি, সমুদ্রের পাড়ে বসে থাকি, দেখবেন সাধারণত নদীর মধ্য দিয়ে যখন ছোট ট্রলার বা নৌকা যখন যায় তখন তারা যে ঢেউটা সৃষ্টি করে, এই ঢেউটা যখন পাড়ে এসে আঘাত হানে, পাড়ে এসে যখন আঘাত হানে তখন কিন্তু আহ সেটা একটু দুর্বল প্রকৃতির হয়, খুব তেমন জোরালো ভাবে আঘাত হানতে পারে না। কিন্তু বড় একটা জাহাজ যখন যায় তখন সে যে ঢেউটা সৃষ্টি করে সেই ঢেউটা যখন পাড়ে এসে আঘাত হানে তখন কিন্তু সজোরে আঘাত হানে এবং শব্দ আমরা শুনতে পাই, ঠিক কিনা? তার মানে দেখা যাচ্ছে তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, এই ঢেউয়ের মধ্যে আপনার কি আছে? এক ধরনের শক্তি আছে। কি আছে? শক্তি আছে। তাহলে একটু খেয়াল করবেন, এই যে তরঙ্গের মধ্যে এক ধরনের শক্তি আছে, এই যে তরঙ্গের মূল কাজ হচ্ছে শক্তি সঞ্চালন করা। তো এরপর আমাদের একটু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। আপনি একটু খেয়াল করবেন, অনেক সময় জাতীয় অনুষ্ঠানগুলো বলতে যেমন বোঝাচ্ছি 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই যে সময়গুলোতে বিভিন্ন স্কুল কলেজে, হ্যাঁ, প্রাঙ্গণে আপনার কি হয় যে বাচ্চারা কিন্তু এক ধরনের ডিসপ্লে দেখে। অনেক ডিসপ্লের মধ্যে একটা খুব কমন ডিসপ্লে সেটা হচ্ছে শাপলা ফুল তৈরি করে। আর শাপলা ফুল তৈরি করার সামনে বাচ্চাগুলো লাইন ধরে দাঁড়িয়ে আপনার কি সৃষ্টি করে? একটা ঢেউ সৃষ্টি করে, ঠিক কিনা? এই যে ঢেউটা যে তারা তৈরি করে আপনি খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে শাপলা ফুল যারা তৈরি করছে তারা তো স্টিল দাঁড়ায় থাকে, কিন্তু নড়াচড়া করে কারা? যারা ঢেউ সৃষ্টি করতেছে। এই বাচ্চাগুলো যখন ঢেউ সৃষ্টি করে তখন দেখা যায় ঢেউটা এক পাশ থেকে অন্য পাশে ঢুকে যাচ্ছে। ঢেউটা এই যে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, তাহলে আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে ঢেউ এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, তার মানে হচ্ছে শক্তিটা এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। শক্তি যদি এক পাশ থেকে অন্য পাশে যায়, আরো ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে বাচ্চারা বসে যাচ্ছে উপরে উঠতেছে, বসে যাচ্ছে উপরে উঠতেছে, তাহলে এই যে তাদের বসে যাওয়া, উপরে ওঠা, আবার বসে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে, এই যে তারা বসতেছে উঠতেছে বসতেছে উঠতেছে, এটা যদি তারা নিজেদের মতো করে করতো, কোনো নিয়ম না মেনে, দূর থেকে দেখলে কিন্তু কোনো ঢেউয়ের মতো মনে হতো না, কিন্তু ঢেউয়ের মতো মনে হতো না। কিন্তু তারা একটা নির্দিষ্ট সময় পর পর উঠে যায়, আবার নির্দিষ্ট সময় পর পর বসে যায়। এই যে নির্দিষ্ট সময় পর পর উঠে যাচ্ছে বসে যাচ্ছে, এটা দূর থেকে যখন আমরা দেখি তখন কিন্তু দেখলে ঢেউয়ের মতো মনে হয়। এই যে বাচ্চাদের এই নড়াচড়া, মুভমেন্টকে ফিজিক্সের ভাষায় যদি বস্তু কণার নড়াচড়াকে বলি তাহলে সেটা হচ্ছে কম্পন বা কম্পাঙ্ক। কম্পন বা কম্পাঙ্ক। আর এই যে নড়াচড়াটা যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে, এই আন্দোলনটাকে আমরা বলছি পর্যায়বৃত্ত আন্দোলন। যেমন আমরা যদি ফ্যানের গতিটা দেখি, তাহলে ফ্যান সবসময় একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর বারবার ঘুরতে থাকে, এইরকম ঘূর্ণয়নকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। আর এই যে বাচ্চাগুলো, বস্তু কণাগুলো আপনার কি করতেছে, বা একটা নির্দিষ্ট সময় পর পর উঠে দাঁড়াচ্ছে, নেমে যাচ্ছে, এই আন্দোলনকে বলছি আমরা পর্যায়বৃত্ত আন্দোলন। তাহলে তরঙ্গ মূলত এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। কিন্তু আরো ভালো করে খেয়াল করে দেখবেন, বাচ্চাগুলো যখন ঢেউ সৃষ্টি করে তখন কি কেউ কারো জায়গা পরিবর্তন করে? সবাই কিন্তু নিজেদের জায়গায় স্টিল দাঁড়ায় থাকে, শুধু দাঁড়িয়ে যায় বসে যায়, দাঁড়িয়ে যায় বসে যায়, কিন্তু কেউ কারো জায়গা পরিবর্তন করে না। ঠিক সেইভাবেই কোন মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যখন আপনার কি করে, শক্তি সঞ্চালন করে নিয়ে যায়, তখন সে মাধ্যমের কণাগুলোকে কি করে না, স্থানান্তরিত করে না। তাহলে তরঙ্গের মূল কাজ হচ্ছে শক্তি সঞ্চালন করা। তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, এবং শক্তি সঞ্চালনের সময় সে কখনোই কি করে না, মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে? দেখেন, আমরা বলতে পারি তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, যা কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে
শক্তি সঞ্চালন করার সময় মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। সেই পর্যায়বৃত্ত আন্দোলনকে তরঙ্গ বলে। তাহলে আবার বলছি, একটু খেয়াল করবেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি যে তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন যা কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে এই যে শক্তি সঞ্চালন করার সময় মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। সেই পর্যায়বৃত্ত আন্দোলনকে কি বলা হচ্ছে? সেই পর্যায়বৃত্ত আন্দোলনকে বলা হচ্ছে তরঙ্গ। সংজ্ঞাটা যদি লেখা হয়ে যায় তাহলে এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন। সেটা হচ্ছে এই যে বললাম তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, বললাম তরঙ্গের মূল কাজ হচ্ছে শক্তি সঞ্চালন করা। তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। এখন যদি পরীক্ষায় আসে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখুন, তাহলে দেখেন তো এই সংজ্ঞাটা থেকে লেখা যাবে কিনা। আমরা কি বলতে পারবো যে তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, তরঙ্গের মূল কাজ হচ্ছে শক্তি সঞ্চালন করা। 3 নম্বরে কি এটা লিখতে পারবো? তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোকে কি করে না? স্থানান্তরিত করে না। তাহলে তরঙ্গ কি এটা লিখে সংজ্ঞাটার মধ্যে আমরা তার বৈশিষ্ট্যগুলো খুঁজে পাচ্ছি। তাহলে একটা দিয়ে আমাদের দুটো হয়ে গেল। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি লেখা যাবে না? তরঙ্গের বৈশিষ্ট্য, তাহলে তরঙ্গ কি? তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখো, তো লেখা যাবে, সংজ্ঞা থেকে লেখা যাবে। বোঝা গেল কিনা একটু বলেন প্লিজ। বুঝতে পেরেছেন কিনা একটু জানান যে তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্য। প্লিজ একটু দ্রুত জানান তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্য, এটা বুঝে গিয়েছে কিনা। ক্লিয়ার? মুছে দিব? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এটা মুছে দিলাম। তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। এবার আমরা তরঙ্গের একটু শ্রেণী বিভাগটা একটু দেখে নিই, ঠিক আছে? তরঙ্গের একটু শ্রেণী বিভাগটা দেখি। আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে এই যে তরঙ্গ, এই তরঙ্গকে দুটো জিনিসের উপর আমরা ভিত্তি করে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাধ্যমের প্রয়োজনীয়তা, একটা হচ্ছে মাধ্যমের প্রয়োজনীয়তা। মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তরঙ্গ দুই ভাগে বিভক্ত বলেছিলাম। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। একটা যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। আর সঞ্চালনের দিক, সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গ আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে
অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আরেকটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে যদি পরীক্ষা এইভাবে আসে যে যান্ত্রিক তরঙ্গ কি, যার চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। যান্ত্রিক তরঙ্গ কি, যার চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন, যেমন শব্দ তরঙ্গ। তাড়িত চুম্বকীয় তরঙ্গ কি, যার চলাচলের জন্য মাধ্যম লাগে না, যার চলাচলের জন্য মাধ্যম লাগে না, যেমন হচ্ছে কি আলোক তরঙ্গ। তাহলে যার চলাচলের জন্য, যে তরঙ্গের চলাচলের জন্য মাধ্যম লাগে বা প্রয়োজন হয় তাকে বলে যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গের চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না সে হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। আর সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য। তাহলে এই যে অনুপ্রস্থ যে তরঙ্গটা আমরা বলেছিলাম, যদি সঞ্চালনের দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয়, তাহলে যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। যেমন পানি তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ। তাহলে যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে আপনার কি হয় সমকোণে সঞ্চালিত হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে সঞ্চালিত হয়, সমান্তরালে সঞ্চালিত হয় তাকে বলা হচ্ছে কি আপনার অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন হচ্ছে শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ। তাহলে এককভাবে যদি সংজ্ঞা আসে, যান্ত্রিক তরঙ্গ কি, তাড়িত চুম্বকীয় তরঙ্গ কি, অনুপ্রস্থ তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, লেখা যাবে নাকি যাবে না বলুন? সবার কাছে কি ক্লিয়ার এই চারটা শব্দ? যান্ত্রিক তরঙ্গ, তাড়িত চুম্বকীয় তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে একবার ওকে বলেন, আমরা এর পরের টপিকে চলে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম। সবাই যদি লেখা হয়ে যায় একবার স্ক্রিনশট নিয়ে নিন, মুছে দিলাম। ওকে, আমরা এর পরের টপিকে চলে যাব। লিখবেন টপিক 2। টপিক 2 সেটা হচ্ছে শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা, শব্দ দূষণ। যেটা হচ্ছে প্রথমে এটা বলতে পারে যে শব্দের তীব্রতা কি। শব্দের তীব্রতা কি, এর একক লিখুন। শব্দের তীব্রতা কি, এর একক লিখুন। ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, শব্দের তীব্রতা কি এর একক যদি আমরা লিখতে যাই, আগে তো বুঝতে হবে শব্দের তীব্রতা জিনিসটা কি। শব্দের তীব্রতা এখন আমরা অনেকে জানি ডেসিবেলের যে বিষয়টা, কিন্তু এই জায়গায় একটু মনে রাখবেন। ধরেন এটা হচ্ছে কোন সোর্স, এটা হচ্ছে একটা উৎস। এখান থেকে যখন সাউন্ড উৎপন্ন করা হবে, এই সাউন্ড চারিদিকে ছড়িয়ে পড়বে। সাউন্ড চারিদিকে ছড়িয়ে পড়তেছে। আচ্ছা, ধরেন এতটুকু এরিয়া আমি হিসেব করতেছি। এই যে এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফল মনে করেন 50 বর্গ মিটার। এরিয়াটার ক্ষেত্রফল কত? 50 বর্গ মিটার। তো 50 বর্গ হলে এইটাকে আমরা কি করতে পারবো? 50টা ভাগে ভাগ করতে পারবো। এই এতটুকু এরিয়াকে 50টা ভাগে যদি ভাগ করতে পারি, একটা ক্ষুদ্র একটা ভাগ এরকম পাওয়া যাবে কিনা? সে মনে করেন এরকম একটা ক্ষুদ্র ভাগ পাওয়া যাবে। তাহলে এটার আমি তো জাস্ট আনুমানিক বললাম, আপনারা ধরে নেন এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ মিটার। আর এটাকে যদি 50টা ভাগে ভাগ করি তাহলে এরকম ক্ষুদ্র একটা একক অংশ পাওয়া যাবে। তো এটাই বলা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে
কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়। একক ক্ষেত্রফলের মধ্যে, কারণ 50টা ভাগে যদি আপনি ভাগ করেন তাহলে ক্ষুদ্র যে ভাগটা তার মান কত? একক ক্ষেত্রফল, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার। এরকম আরো 50টা ভাগ আছে, অনেক সব মিলে 49টা ভাগ আছে। এটা এটা সহ হচ্ছে 50টা। তাহলে এই যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি? শব্দের তীব্রতা। তো এটা 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 দিয়ে আমরা একটু লিখবো, এই জায়গাটায় আমরা একটু লিখবো, সেটা হচ্ছে যে শব্দের তীব্রতা জিনিসটা আসলে কি। শব্দের তীব্রতা জিনিসটা তাহলে একটু খেয়াল করবেন, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা। তাহলে একক সময় একক ক্ষেত্রফলের মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা এই বলছি। তাহলে এখানে এই যে ই হচ্ছে আপনার শক্তি, টি হচ্ছে সময়, এই হচ্ছে কি ক্ষেত্রফল, এই হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা যেটা জানি যে শক্তি যে কথা কাজ কি একই কথা, শক্তি যে কথা কাজ কি এই কথা, মানে ডব্লিউ দিয়ে আমরা বোঝাচ্ছি কাজ, ওয়ার্ক হচ্ছে কাজ। তাহলে কাজ বাই সময় আর এখানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি একক সময় যে পরিমাণ কাজ হয় সেটা কিন্তু আমরা বলি ক্ষমতা পি, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে একটু জিনিসটা খেয়াল করুন তো, ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক ওয়াট, আর ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। তাহলে এককটা কি দাঁড়ালো? ওয়াট পার মিটার স্কয়ার। এটাই শব্দের তীব্রতার একক, ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে, এবং এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। এবং শব্দের তীব্রতার একককে আরো একভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি বেল। তাহলে শব্দের তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার, বা বলতে পারি শব্দের তীব্রতার একক হচ্ছে কি বেল। কিন্তু এই বেলটা বড় মানের একটা একক হওয়ায় এই কারণে গাণিতিক হিসাবের সুবিধার জন্য, গাণিতিক হিসাবের সুবিধার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, গাণিতিক হিসাবের সুবিধার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি আপনারা জানেন, সেটা হচ্ছে এই বেলের 10 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে ডেসিবেল এককে আমরা শব্দের তীব্রতা পরিমাপ করি। তাহলে আবার বলছি, সেটা হচ্ছে শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, বা হচ্ছে কি বেল। আর এটা একটু বড় মাপের একক, এই কারণে আমরা কি করি, এই 10 ভাগের 1 ভাগ গাণিতিক হিসাবে সুবিধার জন্য 10 ভাগের 1 ভাগ ডেসিবেল এককে পরিমাপ করি। তাহলে আবার বলছি, শব্দের তীব্রতার সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। আর এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার বা বেল, বাকি ডেসিবেল। বোঝা গেল বিষয়টা, শব্দের তীব্রতা। আচ্ছা, তো আমরা শব্দের তীব্রতা বোঝার চেষ্টা করলাম। শব্দ দূষণ থেকে কি প্রশ্ন হতে পারে? খুব সিম্পল এবং সিলি একটা প্রশ্ন হতে পারে, এটা বসে দিচ্ছি। সেটা হচ্ছে বলতে পারে যে আপনার শব্দ দূষণ কি, এর ক্ষতিকর প্রভাবগুলো লিখুন।
শব্দ দূষণ কি, এর ক্ষতিকর প্রভাবগুলো লিখুন। খুব সিম্পল একটা প্রশ্ন, এটার উত্তর আমরা সবাই জানি, কিন্তু আমরা অনেকেই শব্দ দূষণ লেখার সময় বলি যে শব্দের তীব্রতা 80 ডেসিবেল হলে তার শব্দ দূষণ। না, এটা একটা রেফারেন্স। অবস্থা অনুযায়ী এই তীব্রতা ভ্যারিয়েশন থাকতে পারে, কিন্তু এটা তো একটা রেফারেন্স। বাট শব্দ দূষণ এটা যদি আমরা একটুই করতে যাই, যেমন আমরা বলে থাকি যে যে জায়গাটায় মানে শব্দের তীব্রতা সবচেয়ে বেশি হবে, ঠিক কিনা? যে জায়গাটায় শব্দের তীব্রতা সবচেয়ে বেশি হবে সেই জায়গাটা কি আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারবো? আচ্ছা, সমটান সম্পন্ন একটা টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন হবে? এখন আহ, পড়াচ্ছি তো শব্দ দূষণ, টানা তারের সূত্র তো এখন আসেনি, আসলে আমি এটা এই উত্তর দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে শব্দ দূষণটি এর ক্ষতিকর প্রভাবগুলো লিখুন। তো যে বিষয়টা আমরা যদি চাই যে শব্দ দূষণকে এই রেফারেন্স দিয়ে যদি সংজ্ঞায়িত করতে, তাহলে কিভাবে হবে? মূল বিষয়টা হচ্ছে যেহেতু শব্দের তীব্রতা বেশি থাকলে আমরা আমাদের মনোযোগ ঠিক মতো ধরে রাখতে পারি না, তাহলে আমরা যেটা বলতে পারি ওই সময় আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই কারণে আমরা বলে থাকি এটাকে বলা হয় মনের উপর বিরূপ প্রভাব পড়া বা খারাপ প্রভাব পড়া। অর্থাৎ এই সিম্পল জিনিসটাকে আমরা সাধারণত এইভাবে লিখতে পারি যে শব্দের যে তীব্রতা আমাদের মনের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে, বিরূপ প্রভাব সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে। তাহলে শব্দের যে তীব্রতা আমাদের মনের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে। এরপর একটা রেফারেন্স আপনি দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাধারণত সাধারণত কোন শব্দের তীব্রতা, সাধারণত কোন শব্দের তীব্রতা 80 ডেসিবেল হলে তা শব্দ দূষণ হিসেবে বিবেচিত। তা শব্দ দূষণ হিসেবে এই তো। তাহলে শব্দ দূষণটা কি সেটা আমরা একটা রেফারেন্স দিয়ে দিলাম এবং আমরা সাধারণ একটা সংজ্ঞা দাঁড় করলাম। আমাদের এই জায়গাটা হয়ে গেল। খারাপ প্রভাব কি কি পড়তে পারে? আমাদের মনোযোগ ধরে রাখা যায় না, মেজাজ খিটখিটে হয়ে যায়। যাদের হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস আছে তাদের কি হতে পারে? শরীরের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। এরকম কয়েকটি কারণ আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি, ঠিক কি? তাহলে আবার বলছি, শব্দ দূষণ, শব্দের যে তীব্রতা আমাদের মনের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে, ঠিক আছে? তাকে শব্দ দূষণ বলে। সাধারণত কোনো শব্দের তীব্রতা 80 ডেসিবেল হলে তা শব্দ দূষণ হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার বিষয়টা? খারাপ প্রভাবগুলোর মধ্যে বললাম যে মনোযোগহীনতা ঘটে বা মনোযোগ ধরে রাখা যায় না, তারপর হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে তাদের কি হতে পারে? ক্ষতি হতে পারে। ঠিক। আচ্ছা, যদি লেখা হয়ে যায় আমরা এর পরের জিনিসটা চলে যাব। আমরা লিখব পরের যে টপিকটা, পরের যে টপিকটা লিখবেন সেটা হচ্ছে শ্রাব্যতার পাল্লা। শ্রাব্যতার পাল্লা, শ্রাব্যতার পাল্লার যে বিষয়টা বড় যে প্রশ্ন করতে পারে যে শ্রাব্যতার পাল্লা কি? মানে হচ্ছে শব্দের যে কম্পাঙ্কের সীমা পর্যন্ত, হ্যাঁ,
শ্রাব্যতার পাল্লাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। অর্থাৎ শব্দের যে নির্দিষ্ট কম্পাঙ্ক পর্যন্ত মানুষ শুনতে পায়, আমরা স্বাভাবিকভাবে শুনতে পাই, সেটাকে আমরা কি বলছি? শ্রাব্যতার পাল্লা। তাহলে এই রেঞ্জ পর্যন্ত আমরা কি পাই? এই রেঞ্জ পর্যন্ত আমরা শুনতে পাই। এর কম বা বেশি হলে আমরা শুনতে পাই না। আচ্ছা, তাহলে কোন শব্দের মানে কম্পাঙ্কের যে সীমাটা সেটা যদি আপনার হয় 20-এর নিচে, 20-এর নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি শব্দের বা ইনফ্রাসনিক সাউন্ড। একটা বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য এত, কম্পাঙ্ক কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি আসে না, কিন্তু তারপরও যেহেতু বলতে চাইলেন, বুঝতে চাইলেন, সেটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, বেতার তরঙ্গ যদি আপনার হয় 300 মিটার, 300 মিটার ধরেন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বললেন তাই একটু বলে দিচ্ছি। আচ্ছা, কম্পাঙ্ক যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ আমরা জানি, ঠিক আছে? তাহলে এখন কি দরকার? এখন তো দরকার গতিবেগ। এখন বেতার তরঙ্গ এটা তো আলোর একটা অংশ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এদের যে গতিবেগ কার গতিবেগের সমান? আলোর গতিবেগের সমান। তাহলে এই যে গতিবেগ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, কি বের করতে হবে? কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা তো সম্পর্ক থেকে জানি যে তরঙ্গ বেগ সমান সমান কম্পাঙ্ক ইনটু হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা যদি কম্পাঙ্ক বের করতে চাই তাহলে বেগকে আমাদের কি করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ দিতে হবে। তাহলে বেগ হচ্ছে আমাদের 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে কত? 300 মিটার। ভাগ দিয়ে দেন, এটা তো চলে আসবে, চলে আসবে না? বুঝতে পারছেন বিষয়টা? তো পড়াচ্ছি একটা জিনিস, তারপরে বলছেন এটা আমি একটু উত্তর দিয়ে দিলাম। কেমন? তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়া আছে, কম্পাঙ্ক বের করতে হবে, কিন্তু এটার বেগটা কোথায়? যেহেতু সূর্যের আলোক রশ্মিকে বিশ্লেষণ করলে 6 ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে বেতার তরঙ্গ। তো এই বেতার তরঙ্গের তাহলে বেগটা, গতিবেগটা কি হবে? আলোর গতিবেগের সমান। এটা দিলাম তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বের করে দিন, শেষ হয়ে গেল। বুঝে গেল? আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আর যদি কোনো শব্দ তরঙ্গের কম্পাঙ্কের যে বিষয়টা সেটা যদি হয় 20,000 হার্টজ, 20,000 হার্টজ যদি হয়, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে কি, এটাকে আমরা বলবো শব্দোত্তর। এটাকে আমরা বলবো শব্দোত্তর। আর শব্দোত্তর যেটা, এটাকে আমরা বলে থাকি আল্ট্রাসনিক সাউন্ড। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, তাহলে শ্রাব্যতার পাল্লা সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ, এই সীমার মধ্যে মানুষ শুনতে পায়। 20 হার্টজের নিচে যদি হয় সেটা হচ্ছে শব্দোত্তর বা ইনফ্রাসনিক সাউন্ড, আর 20,000 হার্টজের যদি উপর হয় তাহলে সেটাকে আমরা বলি শব্দোত্তর বা আল্ট্রাসনিক সাউন্ড। মূলত এদের সংজ্ঞা এবং হচ্ছে কি ব্যবহার থেকে প্রশ্ন করবে। তাহলে আমাদের এখন জানতে হবে শব্দোত্তর ইনফ্রাসনিক সাউন্ডের ব্যবহারগুলো কি কি, আর শব্দোত্তর বা আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবহারগুলো কি কি। ঠিক আছে? সংজ্ঞা তো আমরা দেখলাম যে শব্দের কম্পাঙ্ক 20-এর নিচে, 20 হার্টজের নিচে আর হচ্ছে শব্দোত্তর, 20,000 হার্টজের উপর হলে কি শব্দোত্তর। আচ্ছা, তো এখন আমরা এদের ব্যবহারটা নিয়ে নিব, সংজ্ঞাটা আমরা দেখলাম, ব্যবহারটা আমরা দেখব। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। তো খেয়াল করবেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা একটা জায়গায় বললাম সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড।
একটা হচ্ছে ইনফ্রাসনিক আর একটা হচ্ছে কি আল্ট্রাসনিক। আল্ট্রাসনিকের ব্যবহারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করতে পারার সম্ভাবনা এই কারণেই, কারণ টেক্সট বইয়ের মধ্যে কিন্তু আপনার আল্ট্রাসনিকের ব্যবহারগুলো আছে উল্লেখ করা, ইনফ্রাসনিকের গুলো নেই। তা আল্ট্রাসনিকের ব্যবহারগুলো আমরা আগে লিখে নিব। নাম্বার 1 সেটা হচ্ছে জাহাজে ফাটল বা সরু ছিদ্র বা ফুটো অনুসন্ধান। তাহলে জাহাজের ফাটল, সরু ছিদ্র বা ফুটো অনুসন্ধানে এটা হচ্ছে আল্ট্রাসনিকের একটা ব্যবহার। 2 নম্বর, এই যে আমরা দেখি যে জাহাজ ডুবে গেলে সমুদ্রের মধ্যে তার অবস্থানটা কিভাবে বুঝতে পারি, এটার জন্য একটা ডিভাইস ব্যবহার করা হয়, প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সোনার প্রযুক্তি। এই যে সোনার প্রযুক্তি, এই সোনার প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের গভীরে অবস্থিত কোন বস্তুর অবস্থান সঠিকভাবে জানার জন্য। কি ব্যবহার করা হয়? আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়। তাহলে জাহাজের ফাটল, সরু ছিদ্র বা ফুটো অনুসন্ধানে সোনার প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের গভীরে অবস্থিত কোনো বস্তুর অবস্থান সঠিকভাবে জানার জন্য ব্যবহার করা হয় আল্ট্রাসনিক সাউন্ড। এছাড়া আরো বেশ কয়েকটা ব্যবহার আছে, যদি এটা লেখা হয়ে যায় এরপর লিখবেন। 3 নম্বর যে ব্যবহারটা আমরা লিখব সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া ধ্বংস করতে। ব্যাকটেরিয়া ধ্বংস করতে। ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতিগুলো খুব সূক্ষ্ম ছোট, হ্যাঁ, তাদেরকে পরিষ্কার করার ক্ষেত্রে লিখে রাখবেন সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করা। তাহলে আবার বলছি, জাহাজের ফাটল, সরু ছিদ্র বা ফুটো অনুসন্ধানে সোনার প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের গভীরে অবস্থিত কোনো বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয়ের ক্ষেত্রে, ব্যাকটেরিয়া ধ্বংস করতে, সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে কি করা হয়? আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়। লেখা হয়ে গেছে? লেখা যদি হয়ে যায় ঠিক আছে, আমরা ইনফ্রাসনিক সাউন্ডের ব্যবহারগুলো লিখে নেব। ঠিক আছে, তাহলে লিখবেন ইনফ্রাসনিক সাউন্ডের ব্যবহার। ইনফ্রাসনিক তো এই যে ইনফ্রাসনিক সাউন্ডের যে ব্যবহারের কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাম্বার 1 ভূমিকম্প। পর্যবেক্ষণ, মাটির গভীরে অবস্থিত যে শিলা স্তর, শিলার যে গঠন সেগুলো পর্যবেক্ষণ। মাটির গভীরে অবস্থিত শিলা স্তর গঠন পর্যবেক্ষণ। পদার্থের গঠন, বিশ্লেষণ ইত্যাদি নানা ক্ষেত্রে ইনফ্রাসনিক ব্যবহার করা হয়। যেমন ভূমিকম্প পর্যবেক্ষণে মাটির গভীরে অবস্থিত
শিলাস্তরের গঠন পর্যবেক্ষণ করার ক্ষেত্রে, পদার্থের গঠন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে ইনফ্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যে একটা হচ্ছে ইনফ্রাসনিক আর একটা হচ্ছে কি আপনার আল্ট্রাসনিক, এই দুইটার ব্যবহার আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, এখন আমাদের এই জায়গাটা থেকে ইনফ্রাসনিক সাউন্ড কি, আল্ট্রাসনিক সাউন্ড কি, ইনফ্রাসনিকের ব্যবহার, আল্ট্রাসনিকের ব্যবহার আমরা একটু দেখে নিই। এখন আমরা এর পরের টপিকটা চলে যাব, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি লেখা হয়ে যায় আমি তাহলে মুছে দিচ্ছি এবং এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, টপিক নাম্বার 4, এবং এটা হচ্ছে আপনার যে আপনার একটা টাইটেল দিবেন, সেটা হচ্ছে শব্দের অনুরণন। শব্দের অনুরণন। আচ্ছা, এই যে শব্দের অনুরণন, এই জিনিসটা আসলে ঠিক আছে, যেমন বলতে পারি শব্দের অনুরণন, এটা বলতে কি বুঝি বা এটা কাকে বলে, প্রথম একটা প্রশ্ন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটার সাথে কিন্তু আমরা কম বেশি পরিচিত। হ্যাঁ, যেমন ধরেন আপনি অনেকক্ষণ ধরে গান শুনছেন, হঠাৎ করে যদি গানটা বন্ধ করে দেন, মানে হচ্ছে যদি প্লেয়ারটা অফ করে দেন, তাহলে যেটা দেখা যাবে গান তো শুনবেন না, কিন্তু ওই গানের একটা অনুভূতি মানে আপনার মস্তিষ্কের মধ্যে সেটা কি হয়, ঠিক আছে, সেটা সামান্য সময়ের জন্য হতে পারে, সেটা বেশি সময়ের জন্য হতে পারে, মনে হবে যেন আপনি ওইটা আবার শুনতেছেন, এটা রিপিট হচ্ছে এমন মনে হবে। তাহলে যেটা দেখা যাচ্ছে, যে জায়গাটা থেকে সাউন্ড বের হয় সেটাকে আমরা বলছি উৎস থেকে সাউন্ড বের হচ্ছে, কিছুক্ষণ শোনার পর এটাকে যদি আমরা অফ করে দিই, তাহলে ওই শব্দের একটা আবেদন, হ্যাঁ, আমাদের মস্তিষ্কের মধ্যে থেকে যায়। এই জিনিসটাকে কি বলা হয়, শব্দের অনুরণন। যেমন বাংলা সিনেমার মধ্যে যেটা দেখে থাকেন আসলে, বুঝলেন না, সেটা হচ্ছে কি, এই যে জসিম যখন ঘুষি মারে তখন কিন্তু মারতো আর কি, তখন কিন্তু এরকম একটা আওয়াজ হয় না, ওই ডিসময় 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 ডিসময়। তাহলে খেয়াল করে দেখেন, একই জিনিস, মানে একই সাউন্ড বারবার রিপিট করে ওরা দেখাচ্ছে। আসলে যে বিষয়টা বুঝতে পারছেন, ওরা কি চায় জানেন, ওরা চায় আমাদের ফিজিক্স শিখাইতে, কিন্তু আমরা শিখি কি জানেন, দুষ্টামি। ঠিক না, বিষয়টা তো এরকম। ওরা চাচ্ছে একই সাউন্ড, এই যে বারবার আপনার মস্তিষ্কে না থাকলেও এটা আপনি যদি মনে করে নেন এই বিষময় আওয়াজটা হবে। কথাটা বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে কি, তাহলে শব্দের অনুরণন হচ্ছে এই জিনিসটাই, যে কোন একটি স্থানে কোন একটি স্থানে শব্দের আধিক্য বজায় থাকলে হঠাৎ করে যদি হঠাৎ করে যদি তা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিছু সময়ের জন্য হলেও ওই শব্দের রেশ বা অনুভূতি আমাদের মস্তিষ্কে কিছুটা সময়ের জন্য আমাদের মস্তিষ্কে থেকে যায়। এই ঘটনাকে শব্দের অনুরণন বলে।
তাহলে আবার বলছি, সেটা হচ্ছে যে কোনো একটি স্থানে শব্দের আধিক্য বজায় থাকলে হঠাৎ করে যদি তা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিছু সময়ের জন্য হলেও ওই শব্দের রেশ বা অনুভূতি আমাদের মস্তিষ্কে থেকে যায়। এই ঘটনাকে এই ঘটনাকে শব্দের অনুরণন বলে। কিন্তু আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখবেন, এই যে শব্দের অনুরণন কতটুকু সময়ের জন্য টিকে থাকে, এই কতটুকু সময়ের জন্য টিকে থাকবে বা কতক্ষণ সময়ের জন্য আপনার মস্তিষ্কে থাকবে, এই জিনিসটা নির্ভর করে আসলে মূলত যে জিনিসটার উপর। ঠিক আছে, আমরা বলে থাকি শব্দের অনুরণনের যে নির্ভরতা, সেই নির্ভরতাটা আসলে শব্দের অনুরণনের নির্ভরতার বিষয়টা যদি আমরা একটু বলি, তাহলে একটু খেয়াল করে দেখবেন একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনি আপনার যে পার্সোনাল বাসার যে রুমটা, সেটা তো ধরেন আপনি যে মানে যখন কনফিডেন্সের ক্লাসরুমে গিয়ে ক্লাস করেন, সেটা তো মোটামুটি ভাবে অনেকটাই বড় হয়ে থাকে। তো আপনার বাসার যে পার্সোনাল রুমটা, সেখানে যদি বেশ কিছুক্ষণ সময় ধরে আপনি যদি কি করেন, মানে গান শুনলেন, ধরেন লাউড স্পিকারে গান শুনলেন অনেকক্ষণ ধরে, আপনি সময়টা দেখে নিলেন ধরেন 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় ধরে আপনি কি করলেন, গান শুনলেন। আচ্ছা, গান শুনতে শুনতে একটা বিষয় যদি এমন হয় যে 1 ঘন্টা পর এটাকে আপনি বন্ধ করে দেবেন, বন্ধ করে দেওয়ার পর আপনি খেয়াল করে দেখবেন সময় ধরে বা স্টপ ওয়াচ ধরে দেখবেন কতক্ষণ সময়ের জন্য এর অনুভূতিটা আপনার টিকে থাকে। আপনি একটা ন্যূনতম হলে একটা সময় পাবেন। ঠিক একই কাজ যদি হল রুমের মধ্যে করেন, 1 ঘন্টা গান শুনবেন, শুনে সময় ধরবেন যে কতক্ষণ সময়ের জন্য এটার অনুভূতি আপনার মস্তিষ্কে থাকতেছে। দেখা যায় যে আপনার কক্ষে থাকা অবস্থায়, পার্সোনাল রুমে থাকা অবস্থায় যে সময়টা পাওয়া গেল, আর বড় হল রুমে অবস্থায় থাকা অবস্থায় যে সময়টা পাবেন, দুইটার মধ্যে একটা পার্থক্য থাকবে। কক্ষের আয়তন যদি কম হয়, তাহলে শব্দের অনুরণনের সময়কালটা কি হবে, কম হবে। যদি বেশি হয়, তাহলে কি হবে, বেশি হবে। তাহলে দেখা যাচ্ছে শব্দের অনুরণনের যে সময়কালটা, সেটা একটা নির্ভরতা হচ্ছে কক্ষের আয়তন। ঠিক কি? আবার দেখবেন আমরা যখন নতুন বাসায় উঠি, আমরা যখন নতুন বাসায় উঠি, সেই নতুন বাসায় উঠলে তখন দেখা যায় যে যখন আমরা কথা বলি, তখন কথা বললে দেখবেন আপনার কি হয়, যে সাউন্ডটা একটু গুরু গম্ভীর মনে হয়। গুরু গম্ভীর মানে কি, মানে একটু ভারী মনে হয়, মনে হয় যেন একটু ইকো হচ্ছে, একটু প্রতিধ্বনি হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু যখন ঘরভর্তি জিনিসপত্র থাকে, ঠিক আছে, ঘরভর্তি যখন জিনিসপত্র থাকে, তখন কিন্তু আর এমনটা হয় না। আসলে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে যখন আমরা সাউন্ড উৎপন্ন করি, সাউন্ড উৎপন্ন করলে এই সাউন্ড, এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, দেয়ালে বিভিন্ন জায়গায় গিয়ে বাধা পাচ্ছে, বাধা পেলে তার পুরোটা কিন্তু যে প্রতিফলিত হয়, বিষয়টা কিন্তু এমন না। বাধা পেলে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে খেয়াল করে দেখবেন যে বিষয়টা সেটা হচ্ছে বাধা পাওয়ার পর কিছুটা শোষিত হয় আর কিছুটা কি হয়, প্রতিফলিত হয়। তো যদি পুরোটা প্রতিফলিত হতো তাহলে ঘটনা ঘটতো ভিন্ন, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে কি, কিছুটা শোষিত হয়, কিছুটা কি হয়, প্রতিফলিত হয়। এই কারণে ঘরের মধ্যে জিনিসপত্রের পরিমাণ যত বেশি থাকবে, যে শব্দ উৎপন্ন হয়েছিল তার শোষণ তত বেশি হবে। আর শোষণ যত বেশি হবে, ওই শব্দের অনুরণন তত কম সময়ের জন্য আপনার মস্তিষ্কে টিকে থাকবে। তাহলে যেটা দেখা যাচ্ছে, এটা আরেকটা নির্ভরতা হচ্ছে শোষক পৃষ্ঠের পরিমাণ। শোষক পৃষ্ঠের পরিমাণ। তাহলে যে বিষয়টা আয়তন, আয়তন আর হচ্ছে শোষক পৃষ্ঠের যে পরিমাণ, এই দুইটা বিষয়ের উপর কে নির্ভর করে, অনুরণন। আর এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞানী সাবাইন, নাম হচ্ছে কি, বিজ্ঞানী সাবাইন একটা সূত্র প্রদান করে। এটাই পরীক্ষায় আসে যে শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী সাবাইনের সূত্রটি লিখুন। আবার বলছি, শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী সাবাইনের সূত্রটি লিখুন। একটু আগে আমরা বললাম যে আয়তনের উপর নির্ভর করে, শোষক পৃষ্ঠের পরিমাণের উপর নির্ভর করে। আয়তন যত বেশি, মানে অনুরণনের সময়কাল কি তত বেশি, আয়তন যত কম, মানে অনুরণনের সময়কালটাও কি কম। আবার শোষক পৃষ্ঠের যে পরিমাণ, সেটা যত বেশি থাকবে, জিনিসপত্রের পরিমাণ যত বেশি থাকবে, শব্দের শোষণ যত বেশি হবে, অনুরণন কম সময়ের জন্য টিকে থাকবে। তাহলে বেশি হলে কম, কম হলে বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বেশি হলে বেশি, কম হলে কম, তার মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আয়তনের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক।
আর এটার সাথে সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। বুঝা গেল বিষয়টা? তো এখন এই যে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী সাবাইনের সূত্র লেখা। ঠিক আছে, আমরা এখন এটা সম্পর্কে একটু জানবো। মুছে দিচ্ছি, তাহলে লিখবেন শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী সাবাইনের সূত্র। শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী সাবাইনের সূত্রটি লিখুন। শব্দের অনুরণন সম্পর্কিত বিজ্ঞানী সাবাইনের সূত্রটি লিখুন। আর এই যে বিজ্ঞানী সাবাইনের যে সূত্রটা, এটা যদি এখন আমরা যদি দেখতে চাই, আমরা কিন্তু একটু আগে বলেই দিলাম যে শব্দের অনুরণনটা আসলে কি, শব্দের অনুরণনটা কি। আর এটা নির্ভর করে দুইটা বিষয়ের উপর বলেছিলাম, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে কি শোষক পৃষ্ঠের পরিমাণ। এটাই বলা হচ্ছে যে বিজ্ঞানী সাবাইনের মতে শব্দের অনুরণনের সময়কাল, শব্দের অনুরণনের সময়কাল কক্ষের আয়তনের সমানুপাতিক, এবং মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফলের ব্যস্তানুপাত। তাহলে যেটা বলছি, শব্দের অনুরণনের সময়কাল কক্ষের আয়তনের সমানুপাতিক এবং মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফলের ব্যস্তানুপাত। এখন এখানে যে বিষয়টা, আমরা যদি অনুরণনের সময়কাল যদি ধরি, এখানে যদি অনুরণনের সময়কাল, সময় যেহেতু টাইম টি দিয়ে প্রকাশ করলাম, কক্ষের আয়তন ভি তে ভলিউম, আয়তন বোঝাচ্ছে, এবং শোষক পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, মোট যে শোষক পৃষ্ঠ, ঠিক আছে, আমরা যদি বলি মোট শোষক পৃষ্ঠ, তো মোট শোষক পৃষ্ঠের কথা বললে তাহলে একটা জিনিস, মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফল। তো দেখেন ক্ষেত্রফলের ইংরেজিটা হচ্ছে এরিয়া। তো আমরা যদি এখান থেকে নেই এ, কিন্তু ঘরের মধ্যে কতটা জিনিসপত্র আছে সেটা ধরুন আমরা জানি না, তাহলে ওটাকে আমরা একটা সংখ্যা দিয়ে দিলাম, ধরেন নাম্বার অফ এ, সরি ধরুন দিয়ে দিলাম n। তাহলে এরিয়া সেটা হচ্ছে ক্ষেত্রফল, কতটা জিনিসপত্র আছে সেটাকে যদি n দিয়ে প্রকাশ করি, তাহলে মোট শোষক পৃষ্ঠের পরিমাণ তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমরা এই সামেশন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে সামেশন অফ n। তাহলে অনুরণনের সময়কালটি, কক্ষের আয়তন v, মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে সামেশন অফ n a।
এই যে তিনটা মান, এই তিনটা মানের মধ্যে যে সম্পর্ক টি এর সাথে এই আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিমাণের সাথে হচ্ছে কি ব্যস্তানুপাতিক। এটা কে বলেছেন? বিজ্ঞানী সাবাইন। বিজ্ঞানী সাবাইন বলেছেন। তাহলে আমরা যদি এখন এটা দিয়ে যদি একটু লিখি, হ্যাঁ, আমরা যদি এটা দিয়ে যদি একটু লিখি, সবার যদি ওঠানো হয়ে যায়, আমরা যদি একটু লিখি তাহলে একটু খেয়াল করবেন। তাহলে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে বিজ্ঞানী সাবাইনের মতে, বিজ্ঞানী বিজ্ঞানী সাবাইনের মতে সেটা হচ্ছে কি আপনার যে অনুরমণের যে সময়কালটি সেটা সমানুপাতিক হচ্ছে আপনার কক্ষের আয়তন, এটাকে দিয়ে দিলাম 1 নং, আর অনুরমণের সময়কাল এটা ব্যস্তানুপাতিক হচ্ছে সামেশন অফ এন এ, এটাকে দিয়ে দিলাম 2 নং। তাহলে এখন আমরা বলতে পারি অতএব টি ইজ প্রপোর্শনাল টু, মানে সোজা কথা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 1 ও 2 নং সমীকরণ সমীকরণ সমন্বয় করে পাই সেটা হচ্ছে P is proportional to আয়তনের সমানুপাতিক শোষক পৃষ্ঠের পরিমাণের কি ব্যস্তানুপাতিক। তাহলে আয়তনের সমানুপাতিক এবং শোষক পৃষ্ঠের পরিমাণের কি ব্যস্তানুপাতিক। তাহলে বিজ্ঞানী সাবাইনের মতে আয়তনের সমানুপাতিক শোষক পৃষ্ঠের পরিমাণের কি ব্যস্তানুপাতিক, আর 1 ও 2 নং এই দুটোকে একত্রিত করে আমরা সাবাইনের সূত্রটাকে এটা লিখতে পারি। এটি হচ্ছে বিজ্ঞানী সাবাইনের সূত্রের কি একটা গাণিতিক রূপ বা গাণিতিক প্রকাশ। তাহলে আমরা দেখলাম যে অনুরণনটা কি, অনুরণন দুইটা বিষয়ের উপর নির্ভর করে, আয়তন এবং হচ্ছে কি শোষক পৃষ্ঠের পরিমাণ, মানে মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিমাণ, এবং এই দুটাকে কম্বাইন করে আমরা সাবাইনের সূত্রটা দিলাম যে শব্দের অনুরণনের যে সময়কাল সেটা হচ্ছে কক্ষের আয়তনের সমানুপাতিক এবং এর মোট শোষক পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিমাণের কি ব্যস্তানুপাতিক। বুঝে গেল বিষয়টা? যদি বোঝা যায়, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে, সেটা হচ্ছে যে যদি লেখা হয়ে যায় তাহলে এরপরে যে 5 নম্বর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, 5 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে ডপলার ক্রিয়া। ডপলার ক্রিয়া সম্পর্কে যদি আমরা পড়তে চাই, আসলে মূল বিষয়টা হচ্ছে বিজ্ঞানী ডপলার এই ঘটনাটা সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন 1842। বিজ্ঞানী ডপলার আমাদেরকে এই ঘটনা সম্পর্কে ধারণা দিয়েছিলেন 1842 সালে। ঘটনাটা কি? এই ঘটনাটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের দুজন এজেন্ট দরকার, ঠিক আছে? একটা হচ্ছে উৎস আর আরেকটা হচ্ছে শ্রোতা। উৎস যে সাউন্ড উৎপন্ন করবে, শ্রোতা যে সাউন্ড শুনবে। এই ডপলার ক্রিয়া পড়ার সময় বই থেকে দেখবেন খুব কমন একটা एग्जांपल দেওয়া থাকে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, ট্রেন এবং একজন ব্যক্তি যে লিসেন। এখন হচ্ছে এই যে দেওয়া থাকে যে বিষয়টা, সেটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে সেটা হচ্ছে এই যে উৎস যে সাউন্ড উৎপন্ন করছে, ধরেন ট্রেন প্ল্যাটফর্মে আসে, থামে, আবার কি চলে যায়। তাহলে ট্রেনের যে অবস্থান সেটা হতে পারে কি আপনাদের স্থির, আবার হতে পারে কি গতিশীল। শ্রোতা এই যে আপনার অবস্থান, শ্রোতা ট্রেন থেকে নামবে, ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পারে, চলাচল করতে পারে, চলে যেতে পারে। তাহলে তার অবস্থান হতে পারে কি স্থির বা চলমান বা গতিশীল। তাহলে ধরেন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় আছে, আপনি দাঁড়ায় আছেন, দুজনে কি স্থির। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় আছে, আপনি চলে যাচ্ছেন, উৎস স্থির, শ্রোতা কি গতিশীল। ট্রেন প্ল্যাটফর্মের দিকে আসতেছে সাউন্ড করতে করতে, আপনি প্ল্যাটফর্মে দাঁড়ায় আছেন, তাহলে উৎস গতিশীল, শ্রোতা কি স্থির।
আবার ট্রেনও চলে যাচ্ছে, আপনিও চলে যাচ্ছেন, দুজনই কি গতিশীল। তাহলে দেখা যাচ্ছে যে এই যে উৎস এবং শ্রোতা, এই দুইজনের অবস্থার যে পরিবর্তন, মানে তাদের যে গতির যে পরিবর্তন, আপেক্ষিক মানে তুলনামূলক যে পরিবর্তনটা, এই পরিবর্তনের কারণে আপনি খেয়াল করে দেখবেন যে একটা ট্রেন যখন সাউন্ড উৎপন্ন করতে করতে সামনে আসে, যতই সামনে আসতে থাকে ততই শব্দের তীব্রতা বাড়তে থাকে, আর যখন প্ল্যাটফর্ম ত্যাগ করে চলে যায় তখনই শব্দের তীব্রতা কমতে থাকে। মূল বিষয়টা হচ্ছে উৎস আর শ্রোতার আপেক্ষিক গতির পরিবর্তনের কারণে শব্দের তীব্রতা কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। এটাকেই আসলে কি বলা হচ্ছে? ডপলার ক্রিয়া। তাহলে আমরা এটা সম্পর্কে লিখবো যে সেটা হচ্ছে উৎস ও শ্রোতার আপেক্ষিক গতি পরিবর্তনের কারণে আপেক্ষিক গতির পরিবর্তনের কারণে শব্দের তীব্রতার যে হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে ডপলার ক্রিয়া। তাহলে আবার বলছি, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে উৎস ও শ্রোতার আপেক্ষিক গতির পরিবর্তনের কারণে শব্দের তীব্রতার যে হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে এখন কি বলা হচ্ছে? ডপলার ক্রিয়া। এই ডপলার ক্রিয়াটা বিজ্ঞানী ডপলার কত সালে ব্যাখ্যা করেন? 1842 সালে। তো এই যে ডপলার ক্রিয়া, এখান থেকে আরো যে প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে ডপলার ক্রিয়া কি, আরেকটা হতে পারে ডপলার ক্রিয়ার ব্যবহার লিখুন, এবং আরেকটা হতে পারে ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতা। তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে ডপলার ক্রিয়ার কি ব্যবহার। মুছে দিচ্ছি, যদি লেখা হয়ে যায় তাহলে আমরা এখন লিখব হচ্ছে ব্যবহার। ডপলার ক্রিয়ার ব্যবহার থেকে যদি আমরা দেখতে চাই তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এক নাম্বার, খেয়াল করবেন, যেমন আমাদের যে রক্ত নালীগুলো আছে, খেয়াল করবেন, এই যে রক্ত নালী, এই রক্ত নালীগুলোতে যখন তেল, চর্বি বা কোলেস্টেরল যখন বেশি বেড়ে যায় তখন কিন্তু এখানে এক ধরনের এই যে পদার্থ জমতে থাকে, তেল বা চর্বি জাতীয় পদার্থ। রাস্তাটা যখন উন্মুক্ত ছিল তখন রক্তের একটা স্বাভাবিক গতি ছিল, কিন্তু রাস্তাটা যখন সংকীর্ণ হয়ে যাবে তখন রক্তের গতির মধ্যে এক ধরনের বাধা সৃষ্টি হবে, রক্তের গতিটা স্বাভাবিক থাকবে না। এই যে রক্তের গতিটা স্বাভাবিক থাকবে না, এর ফলে শারীরিক যে কোনো সমস্যা হতে পারে। আবার দেখেন, যদি ব্লক সৃষ্টি হয়, মারাত্মক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, স্ট্রোক করতে পারেন আপনি। তাহলে এই যে ব্লক সৃষ্টি হলে হার্টের সমস্যা হতে পারে, মস্তিষ্কের সমস্যা হতে পারে, তখন তো পুরোপুরি ভাবে সে বাধাগ্রস্ত হবে। এই যে রক্ত নালীগুলোর মধ্যে রক্তের যে স্বাভাবিক গতি কি অবস্থায় আছে এটা জানা যায় ডপলার ক্রিয়ার মাধ্যমে। এই কারণে রক্তের একটা টেস্টের নাম হচ্ছে ডপলার টেস্ট। তাহলে এক নম্বরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে রক্তের স্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণ। রক্তের স্বাভাবিক গতিবিধি কি করতে পর্যবেক্ষণ আপনার ব্যবহৃত হয় কি আমরা ডপলার ক্রিয়া ব্যবহৃত হয়, আর এই পরীক্ষার নাম হচ্ছে কি ডপলার টেস্ট। রক্তের স্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণে ডপলার ক্রিয়া ব্যবহৃত হয়। আচ্ছা, দুই নম্বর খেয়াল করবেন একটা বিষয়, সেটা হচ্ছে বিজ্ঞানী ডপলার যদি এই জিনিসটা দেখতেন এটার ব্যবহার খুব খারাপ ভাবে হচ্ছে তাহলে তিনিও হয়তো ভ্যাটু দিতেন এই জায়গাটা। মূল বিষয়টা হচ্ছে কি জানেন, মূল বিষয়টা হচ্ছে যে এই যে আমরা বলে থাকি মেডিকেল সায়েন্সের ভাষায় যে মায়ের গর্ভে থাকা যে ভ্রূণ প্রবাবলি 48তম দিন বা তার কাছাকাছি যে সময়টা, হ্যাঁ, এর আগে পর্যন্ত হতে পারে, এই সময় এই ভ্রূণের মধ্যে নাকি হার্টবিট শুরু হয়, রুহ চলে আসে। আমরা বলে থাকি সৃষ্টিকর্তা রুহ দিয়ে দিয়েছেন। এই যে সৃষ্টিকর্তা রুহ দিয়ে দিয়েছেন, তার মধ্যে হার্টবিট শুরু হয়, এটা যখন আরেকটু ম্যাচুর হয় তখন আমরা কিন্তু টেস্টের মাধ্যমে আরো কয়েক মাস পরে জানতে পারি যে আসলে এই ভ্রূণটা ছেলে হবে না মেয়ে হবে। আপনার ভারতে কিন্তু প্রায় মানে যেটা দেখা যায় যে
প্রায় প্রতি বছর 1.5 কোটির মতো ভ্রূণ আপনার নষ্ট করে ফেলা হয় যদি জানা যায় ওই ভ্রূণটা হচ্ছে মেয়ে। বাংলাদেশেও কিন্তু এর প্রভাবটা কিন্তু কম। একসময় আরব যখন অন্ধকারময় যুগে ছিল, তখন কিন্তু মায়ের গর্ভ থেকে যখন আপনার ভূমিষ্ঠ হতো কন্যা সন্তান, তখন কিন্তু তাকে জ্যান্ত কবর দিয়ে ফেলতো। চিন্তা করে দেখেন তখন তখন কত একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে আমরা ওই সময় মানুষ ছিল। তো এখন তো মায়ের গর্ভে রেখেই মেরে ফেলতেছে, ভ্রূণকে নষ্ট করে ফেলতেছে যখন জানতে পারতেছে যে কন্যা সন্তান হচ্ছে। এখনো কিন্তু অনেক পরিবার আছে প্রথম সন্তান যদি মেয়ে হয় অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারে না। আচ্ছা, দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মায়ের গর্ভে যে ভ্রূণ, এই ভ্রূণের যে লিঙ্গ এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা জানা যায় যে এই পরীক্ষা করার সময় যে জিনিসটা ব্যবহার করে জানা যায় সেটা হচ্ছে কি ডপলার ক্রিয়া। তাহলে লিখে রাখবেন মায়ের গর্ভে বা ভ্রূণের, সোজা কথা ভ্রূণের লিঙ্গ নির্ণয়ের ক্ষেত্রে ভ্রূণের লিঙ্গ নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, আবার দেখেন একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ভ্রূণের লিঙ্গ নির্ণয়ের ক্ষেত্রে ডপলারকে ব্যবহৃত হচ্ছে এই যে গ্রহগুলো, হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানে যে গ্রহগুলোর যে গতিবিধি, এই গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আপনার কি করা হয়, ডপলার ক্রিয়া ব্যবহৃত হয়। তাহলে লিখবেন 3 নম্বরে, সেটা হচ্ছে গ্রহের গতিবিধি পর্যবেক্ষণে, গ্রহের গতিবিধি পর্যবেক্ষণে ডপলার ক্রিয়া ব্যবহৃত হয়। তাহলে যেটা হলো রক্তের স্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণে, ভ্রূণের লিঙ্গ নির্ণয়ের ক্ষেত্রে, গ্রহের গতিবিধি আপনার কি পর্যবেক্ষণে ডপলার ক্রিয়া ব্যবহার হয়ে থাকে। বোঝা গেল বিষয়টা? এই যে ডপলার ক্রিয়া, এই ডপলার ক্রিয়া প্রয়োগ করে কখন আমরা রেজাল্ট পাবো না, সেটা হচ্ছে তার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো আমাদের জানতে হবে যে ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতা সত্যি। তো আমরা এই ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতা জানার চেষ্টা করবো এখন। সেটা হচ্ছে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে লিখবেন ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতা। তো স্যার কিছু কোশ্চেন্স লিখে দিবেন টপিকস রিলেটেড। আচ্ছা, টপিক ধরে ধরে প্রশ্নগুলো লিখে দিচ্ছি, সমস্যা নেই। যেমন ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়ার ব্যবহার দেখলাম, এখন হচ্ছে কি সীমাবদ্ধতা আমরা দেখব। তাহলে সীমাবদ্ধতা হচ্ছে কখন কোন অবস্থায় ডপলার ক্রিয়া প্রয়োগ করা যাবে না। প্রশ্ন যেটা করতে পারে ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতাগুলো লিখুন। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে সেটা হচ্ছে যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে দুইটা ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে একটা উৎস এবং হচ্ছে কি শ্রোতা, এই দুজন স্থির অবস্থার ক্ষেত্রে এবং হচ্ছে গতিশীল অবস্থার ক্ষেত্রে ডপলার ক্রিয়া সীমাবদ্ধতা থাকে। সেটা হচ্ছে উৎস আর শ্রোতা দুজনই যদি স্থির থাকে, একই সাথে একই সময় যদি দুজনই স্থির থাকে, সেক্ষেত্রে ডপলার ক্রিয়া ব্যবহার করে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে আমাদের লিখতে হবে উৎস ও শ্রোতা একই সময় স্থির থাকে। উৎস ও শ্রোতা একই সময়ে স্থির থাকলে কি হবে না, ডপলার ক্রিয়া প্রযোজ্য নয়। আর এটা হচ্ছে গতিশীল অবস্থা। ঠিক আছে, গতিশীল অবস্থায় উৎস ও শ্রোতার গতি একই রকম। তাহলে দুজন একই সাথে স্থির থাকলে আর দুজন গতিশীল অবস্থায় যদি গতি একই রকম হয়, তাহলে এই দুই ক্ষেত্রে ডপলার ক্রিয়া ব্যবহার করে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। এই দুটো হচ্ছে ডপলার ক্রিয়ার কি সীমাবদ্ধতা। তাহলে প্রশ্ন করতে পারে ডপলার ক্রিয়া কি, ডপলার ক্রিয়ার ব্যবহার লিখুন, ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতাগুলো লিখুন। কথা বুঝে গেল?
ক্লিয়ার? তাহলে আবার বলছি, উৎস ও স্রোতা একই সময় স্থির থাকলে গতিশীল অবস্থায় উৎস ও স্রোতার গতি একই রকম হবে। এই দুই ক্ষেত্রে আপনার কি হবে না, প্রযোজ্য হবে। তাহলে আমরা অনুরণন দেখলাম, আমরা ডপলার ক্রিয়া দেখলাম, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আপনার প্রতিধ্বনি। প্রতিধ্বনি থেকে কেমন প্রশ্ন করতে পারে, মুছে দিচ্ছি। প্রতিধ্বনি থেকে কেমন প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে, যদি একটু খেয়াল করেন, লিখবেন টপিক নাম্বার 6, প্রতিধ্বনি। বলতে পারে সেটা হচ্ছে প্রতিধ্বনি কি, নাম্বার 1। প্রতিধ্বনি কি? স্বাভাবিকভাবে প্রতিধ্বনি আমরা যেটা দেখে থেকে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যে শব্দটা উৎপন্ন করি সেটা যদি রিপিটেশন আবার শোনা যায়, অর্থাৎ শব্দের পুনরাবৃত্তি, আবার একই এই শব্দটাই শুনতেছি। মূল বিষয়টা হচ্ছে কি, যে এই ধরেন এটা হচ্ছে একটা উৎস, এটা হচ্ছে একটা উৎস, আর উৎসের কাজ কি, শব্দ উৎপন্ন করা। আর এই দিকে মনে করেন যে দূরবর্তী একটা প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে, এইদিকে মনে করেন যে দূরবর্তী মানে একটা প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে এখানে গিয়ে বাধা পাবে, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। উৎস থেকে শব্দ সৃষ্টি করা হলো, সেটা দূরবর্তী মাধ্যমে গেল, বাধা পেয়ে আবার ফিরে আসলে শব্দের কি ঘটবে, তাহলে উৎস থেকে সৃষ্ট শব্দ দূরবর্তী মাধ্যমে বাধা পেয়ে পুনরায় উৎসের কাছে ফিরে আসলে শব্দের যে রিপিটেশন বা পুনরাবৃত্তি আমরা শুনে থাকি, সেটাকে আসলে কি বলা হয়, প্রতিধ্বনি। তাহলে লিখবেন উৎস থেকে সৃষ্ট শব্দ উৎস থেকে সৃষ্ট শব্দ দূরবর্তী কোন মাধ্যমে বাধা পেয়ে পুনরায় উৎসের কাছে ফিরে আসবে শব্দের যে পুনরাবৃত্তি ঘটে তাকে আবার বলছি, উৎস থেকে সৃষ্ট শব্দ দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় উৎসের কাছে ফিরে আসলে শব্দের যে পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলা হচ্ছে, প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি কি সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম, কিন্তু এরপর আসতে পারে যেটা, সেটা হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার শর্তগুলো লিখুন। প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কি শর্ত, তাহলে আমরা সংজ্ঞাটা লিখলাম, তাই আমরা এখন এটা একটু মুছে দিব। ঠিক আছে, এই জায়গাটা আমাদের একটু মোছা দরকার, এটা একটু মুছে দিচ্ছি। সংজ্ঞাটা যদি লেখা হয়ে যায় এই জায়গাটা একটু মুছে দিলাম। সেটা হচ্ছে এখন প্রশ্নটা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টির শর্তগুলো লিখুন। প্রতিধ্বনি সৃষ্টি শর্তগুলো লিখুন। প্রতিধ্বনি সৃষ্টির যে শর্তগুলো, এই শর্তগুলো হচ্ছে দুইটা। নাম্বার 1, একটা হচ্ছে দূরত্বের ক্ষেত্রে, কেমন, সেটা হচ্ছে এই যে উৎস আর এই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব এটা কমপক্ষে 16.6 মিটার হতে হবে। তাহলে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার জন্য উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী যে দূরত্ব
কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 16.6 মিটার। তাহলে লিখবেন দূরত্ব উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে 16.6 মিটার হতে, আবার বলছি, উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে কত হতে হবে? 16.6 মিটার। এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে সময়ের ক্ষেত্রে। সময় মানে কি? যে এই যে শব্দটা উৎপন্ন করা হলো, এটা যাবে আবার উৎসের কাছে ফিরে আসবে। এই যে যাওয়া এবং আসা, এই যাওয়া এবং আসার ক্ষেত্রে ন্যূনতম কতটুকু সময় হয় প্রয়োজন? আমরা জানি শব্দানুভূতির যে স্থায়িত্বকাল সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। মানে হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল যদি 0.1 সেকেন্ড না হয়, তাহলে কিন্তু আমরা মানে দুইটা শব্দকে কিন্তু আলাদা করতে পারবো না। তাহলে মূল বিষয়টা হচ্ছে দ্বিতীয় যে শর্তটা, সেটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। এই সময়ের ক্ষেত্রে শর্তটা কেমন? সেটা হচ্ছে যে শব্দানুভূতির স্থায়িত্বকাল কমপক্ষে 0.1 সেকেন্ড। অর্থাৎ এই যে শব্দ যাবে, বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসবে, এই যাওয়া এবং আসার ন্যূনতম যে সময় 0.1 সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার যে শর্ত, সেই শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে কি সময়ের ক্ষেত্রে। আর প্রতিধ্বনিটা কি? উৎস থেকে যে শব্দটা সৃষ্টি করা হয় সেটা দূরবর্তী মাধ্যমে বাধা পেয়ে আবার যদি পুনরায় উৎসের কাছে ফিরে আসে, তখন এই যে শব্দের যে পুনরাবৃত্তি হলো সেটাকে আমরা বলছি কি? প্রতিধ্বনি। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রতিধ্বনিটা কি, প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার শর্ত। আমাদের শেষের দিকের যে একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিধ্বনি ব্যবহার করে কিভাবে আমরা কূপের গভীরতা নির্ণয় করতে পারি, সেটা আমাদের একটু দেখতে হবে। প্রতিধ্বনি ব্যবহার করে কিভাবে কি করা যায়? কূপের গভীরতা নির্ণয় করা যায়। আচ্ছা, সবার যদি এটা লেখা হয়ে যায় তাহলে একটু মুছে দিচ্ছি। দেখবেন পরের প্রশ্নটা শেষ যে আলোচনার দিকে, সেটা হচ্ছে প্রতিধ্বনি ব্যবহার করে কিভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায়। তাহলে কূপের গভীরতা নির্ণয় করে কিভাবে, সরি, প্রতিধ্বনি ব্যবহার করে কিভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায়, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে? সেই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এখানে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি যে এই যে একটা কূপ, সে এটা হচ্ছে একটা কূপ, হ্যাঁ? তো এই যে এখানে যে পানি আছে, এখানে হচ্ছে সোর্স, এখান থেকে সাউন্ড উৎপন্ন করা হবে, এই সাউন্ড যাবে আবার ফেরত আসবে। কূপের গভীরতা যদি হয় h, তাহলে এই যে যাওয়া এবং আসা, তাহলে টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে কি h প্লাস হচ্ছে h সমান সমান 2h। এটা হচ্ছে মোট দূরত্ব। তাহলে এই যে কূপের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে কি, যে এই যে শব্দটা আমরা উৎপন্ন করলাম, সেই শব্দটা গিয়ে বাধা পাবে, বাধা পেয়ে আবার যখন আমরা শুনতে পাবো, এই যে যাওয়া এবং আসা, এই যাওয়া আসার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি মোট দূরত্ব। তাহলে যাওয়ার জন্য h, আসার জন্য কি h, এই hটাকে আমরা ধরে নিয়েছি কূপের কি গভীরতা, কূপের গভীরতা। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা তো ছোটবেলা থেকে একটা দেখে আসতেছি, সেটা হচ্ছে দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। তা আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে গভীরতা। আমরা যদি দূরত্বের মানটা এখানে বসাই দিই, বা 2h সমান সমান বেগ গুণ সময়, বা h is equal to
বেগ ইনটু সময় ভাগ 2, এটাই হচ্ছে কূপের গভীরতা নির্ণয়ের সমীকরণ। কিন্তু এখানে প্রশ্ন, বেগ, যে কোনো তাপমাত্রা শব্দের বেগ আমরা বের করতে পারি বায়ুর মাধ্যমে, কিন্তু সময়টা আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে যখন শব্দ উৎপন্ন করব, স্টপওয়াচটা অন করে দিব। অন করে দিলে যখন প্রথমবার ওই শব্দটা আবার শুনতে পাবো, স্টপওয়াচ অফ করে দিব। অফ করে দিলে এখানে একটা সময় পাওয়া যাবে, সেই সময়টা আমরা এখানে বসাই দিব, বেগ বসাই দিব, 2 দিয়ে ভাগ করলে আমাদের গভীরতা চলে আসবে। তাহলে এই যে প্রতিধ্বনি, এই প্রতিধ্বনিটা ব্যবহার করে আপনার কি নির্ণয় করা সম্ভব? কূপের গভীরতা নির্ণয় করা সম্ভব, সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব। বোঝা গেল বিষয়? তাহলে প্রতিধ্বনি, ডপলার ক্রিয়া, অনুরণন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। সাবাইনের সূত্র, সাবাইনের সূত্র, শব্দ এবং তরঙ্গ সম্পর্কে যে ধারণা, এগুলো থেকে প্রশ্ন একটু বেশি হয়। তো ওই সব জায়গাগুলো আমরা একটু দেখব, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমরা হয়তো মোটামুটি ভাবে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে শব্দের তীব্রতা, তারপর হচ্ছে শ্রাব্যতার পাল্লা, শব্দ দূষণ। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এই জায়গাটা থেকে দেখতে হবে। তো আপনারা এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। টেক্সট বুকের যে একটা রেফারেন্স, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেই টেক্সট বুকের যে রেফারেন্সটা, সেই জায়গাটা থেকে আপনাদের কি করতে হবে, পড়তে হবে। ওটা একটু ভালো করে পড়বেন। আচ্ছা, তো এই টপিকটা খুব যে বেশি কঠিন তা কিন্তু না, ইজি। যদি একটু দেখা যায় যে আমাদের যে সামান্য যে ধারণাগুলোতে একটু পরিবর্তন আসতে পারে, যেমন হচ্ছে সাবাইনের সূত্রটা, এটা আমাদের কাছে একটু নতুন, এটা আমরা একটু ছোট করে নোট করে নিলাম। তারপর যে ডপলার ক্রিয়া, সেই ডপলার ক্রিয়াটা একটু সাজিয়ে নিলাম। বাকি যে জিনিসগুলো টুকটাক কিন্তু পাওয়া যায়। কথাটা বুঝে গেল? তাহলে এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে করবেন, মনোযোগ দিয়ে করবেন। তারপর যখন যেটা সমস্যা হয় সেটা প্রশ্ন করবেন। হ্যাঁ, তারপর আমরা আমরা তো আছি। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে? সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? আমার চাচা আজকে ওই যে আপনার ওই ব্রেন স্ট্রোক করেছিলেন, তো ওইটার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, তাই প্রথম দিকে যে আপনাদের 7-8 মিনিট 10 মিনিট একটু লেট হলো আর কি। তো একটু দোয়া করবেন আমার জন্য, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আর পড়তে থাকুন, সময় তো খুব বেশি নেই। ঠিক আছে? সময় বেশি নেই। যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো একটু সাজিয়ে নেন। আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, অল্প মানে সামান্য মার্কসের প্রশ্ন হয়, সেগুলো থেকে শুধু ধারণা রাখেন। আর যদি সম্ভব হয়, যদি অতটা সময় নেই, টপিক রিলেটেড টেক্সট বুক থেকে শুধু একবার রিডিং করে নিন, তাহলেই হলো। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।